এখনো কোনো অসুবিধা হয়নি। রাকিবুল, ডক্টর মোহাম্মদ রাকিবুলকে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছিলাম, আগে নামটা দেখছিলাম না দেখে নিশ্চিত হতে পারছিলাম না। হ্যাঁ, রাকিবুল কি আমাদের শুনতে পাচ্ছেন নাকি একটা ছবি খালি দেখা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, আছি আছি, ভালো আছি। বইটা তো আপনি আমাকে পাঠাইলেন নাকি? হ্যাঁ, বইটা আমি পাঠিয়েছি আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, বইটা পড়ে ফেলছি। ইট ওয়াজ ভেরি ইউজফুল ফর মি। হ্যাঁ, অনেক ইনফরমেটিভ, অনেক অনেক ইনফরমেশন আছে। আমি একবার পড়ে দেখলাম, এখানে আসলে অনেক ইনফরমেশন আছে। এটা আমার আগে পড়া হয় নাই। এটা এই বইটার জন্য, এই বইটা দুটো জিনিসের জন্য বা তিনটে জিনিসের জন্য খুব জরুরি। একটা হচ্ছে বঙ্গবন্ধুকে চেনার জন্য জরুরি। দুই নম্বর হচ্ছে তখনকার চীন সম্বন্ধে একটা ভালো ধারণা করার জন্য জরুরি। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্বন্ধে তখন কি চিন্তা ছিল, যে এই দেশের মানুষের জন্য উনি কি করতে চান, এই দেশকে কিরকম দেখতে চান সেই ব্যাপারে, এবং তখনকার যে পরিস্থিতি সেটার সম্বন্ধে তার মূল্যায়ন। এই তিনটে বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি। উনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা রোড ম্যাপ দিয়েছিলেন ওই বইতে আর কি। সেই জন্যই বলছি হ্যাঁ, যে এটা পরবর্তীতে হয়তো বা এটা পুরোপুরি ফলো করা হয়েছে কিনা, বাট একটা রোড ম্যাপ দেওয়া আছে এখানে। উনি কিন্তু খুব সুন্দরভাবে ডিফাইন করেছেন। কিন্তু ওই যে ওই সময় থেকেই যে উনি ওইভাবে চিন্তা করছেন সেইটা হলো গুরুত্বপূর্ণ আমাদের হ্যাঁ, জন্য। হ্যাঁ, হুম। এইটাই এইটাই মানে এত আগে থেকে, ওই সময় থেকে, মানে এইভাবে 50 বছর 100 বছরের ফোরকাস্টিং। মানে ওনার সম্বন্ধে আমাদের ধারণা অনেকেরই অত্যন্ত অগভীর, কিন্তু এইগুলো নিয়মিত এগুলো পড়লে আমাদের সেই ধারণাগুলো ব্যক্ত হবে, গভীর হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাদের এই প্রজন্মে স্যার আরো বেশি বেশি একটু জানা দরকার, আমরা আর এই যে একদমই জানি না। প্রায় মাঝে মাঝে দেখি একটা প্রয়াস অনেককেই তার সাথে তুলনা করার, যে এই চেষ্টাটা না করাই ভালো। মানে দের ইজ নোবডি লাইক হিম, এটা বুঝে এটা নেওয়া তো উচিত। এটা তো আসলে সঠিক স্যার, এইভাবে তুলনা করার কোনো সুযোগ নেই। ডক্টর মুজাহিদের নাম দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের মুজাহিদ তো 3 জন আছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 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 ওয়ালাইকুম আসসালাম। এই মুজাহিদ কিন্তু পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ নাকি? জি 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 স্যার। মুজাহিদ আমাদের 2 জন। ভিডিও অন করতে হবে, ডক্টর মুজাহিদের ভিডিও দেখি না। হ্যাঁ, যারা একটু একটু কম্পিউটার বা যেটাই আছে সেটা মাথাটা একটু নামাতে হবে যাতে আর একটু বেশি চেহারা দেখা যায়। দ্যাটস বেটার। তো মুজাহিদ কেমন আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। পটুয়াখালী আমার জীবনে বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। আমি যখন সরকারি চাকরিতে ঢুকলাম, তারপরে আমাদের ভিলেজ অ্যাসাইনমেন্ট বলে একটা জিনিস ছিল, তো সেখানে আমাকে পটুয়াখালীর বাউফলে যেতে হয়েছিল, এবং ওখানে বাউফলে থাকা অবস্থায় 1 মাস ছিলাম বাউফলে। সেখানে থাকা অবস্থায় মাঝে মাঝে প্রায় সপ্তাহেই আমরা পটুয়াখালীতে যেতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা বরিশালের জাপান বলা হয় আর কি, বাউফলকে। বরিশালেরও আবার জাপান। জাপান বলা যাবে, চায়না বলার সুযোগ নেই আর কি। মূলত হচ্ছে যে আসলে ওখানকার লিটারেসি রেটটা ভালো, এবং সব লেভেলেই হচ্ছে ওদের অ্যাক্সেস আছে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বরিশালের বেশ কিছু জায়গা আছে যেগুলোর নাম আগে থেকে শোনা যেত, বিশেষ করে যে পড়ালেখা ইত্যাদির ব্যাপারে তারা বেশ অগ্রগামী ছিল। আরো পশ্চিম দিকে এই ইয়ের মধ্যে একেবারে
সুন্দরবনের ভেতরে একটা জায়গা আছে, কি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, খুব নাম করা বরিশালের মধ্যে পড়ালেখার জন্য। এটা বরগুনার দিকে হতে পারে স্যার। না, একেবারে এর পেটের মধ্যে, কি বলে, সুন্দরবনের পেটের মধ্যে, এই জন্য ওই জায়গাগুলোর নামই তো ভুলে গেছি। বেতাগী এমন কোনো কিছু নাকি? বেতাগী অথবা এই যে এখন যে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট গুলো হয়ে গেল, কি কি হয়েছে, পটুয়াখালী, ভোলা, বরিশাল। পটুয়াখালী তো স্যার অনেক বরিশাল তো- পুরনো 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 জেলা, মানে সেই না, এই দিককার বৃহত্তর। জেলা কি যেন, ঝালকাঠি, ঝালকাঠিতে একটা জায়গা আছে। ঝালকাঠি আগে ছিল বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ জেলা। বাকেরগঞ্জ ছিল, হ্যাঁ বাকেরগঞ্জ ছিল। বাকেরগঞ্জ জেলা ঝালকাঠি ছিল। ওইতে একটা একটা জায়গা আছে খুব নাম করে, কি যেন নাম, দুটো তিনটে জায়গার কথা আমরা শুনতাম, তার মধ্যে ওইটা একটা। দুটো তো হলো কুমিল্লার। যে পটুয়াখালীতে আসবেন স্যার আপনি, আল্লাহ রাখলে ইনশাআল্লাহ। কুয়াকাটা ঘুরে হ্যাঁ, যাবেন। বিশ্ববিদ্যালয় কতদিন হলো? এটা তো প্রায় আমাদের 20 বছর হয়ে গেল। আচ্ছা, এটা কি জেনারেল বিশ্ববিদ্যালয় নাকি না? এটা সায়েন্স এন্ড টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি। রাইট। আচ্ছা, আর ওদিকে একটা না মৌলানা ভাসানী কৃষি বিশ্ববিদ্যালয় একটা হয়েছিল যে বরিশালের, কোথায় যেন, সেটা কোথায়? না, মাওলানা ভাসানী তো স্যার টাঙ্গাইলে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও ওখানে প্রযুক্তি একটা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হয়েছিল। এখানে এখানে কৃষি কলেজ ছিল। এটা ওই কেরামত আলী সাহেব যখন ছিলেন হুম, তখন কৃষি কলেজ করেছিলেন, ওইটাকেই 2000-এ এটা কনভার্ট করে সায়েন্স এন্ড টেকনোলজি করা হয়েছে আর কি। ওইটাই জি ওইটাই জি, আপনাদের পটুয়াখালী রাইট বিশ্ববিদ্যালয়। রাইট 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 আচ্ছা, না, আমার কেন যেন মনে হয় এটা আর বিশেষ এটা করে একটা কৃষি এটার পাশ, বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। এটা কৃষি কলেজ ছিল এক সময়, কৃষি কলেজ পরে ছিল না? ইউনিভার্সিটিতে, হ্যাঁ 20 বছর হয়ে গেল। আর এখন এটার পাশেই ক্যান্টনমেন্ট হয়েছে আর কি, এখানে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট। আচ্ছা, এটা কি বিশেষ করে কুয়াকাটাকে ইয়ে করে, বা ওই এলাকা, জেনারেলি ওই এলাকা? এখানে কুয়াকাটা আছে, তারপর একটা পোর্ট, যেটা পায়রা পোর্ট, পায়রা পোর্ট আছে। পায়রা বন্দরে তো আমি নেমেছিলাম, আমার মনে আছে, তখন পায়রা বন্দর অন্যরকম ব্যাপার ছিল, এখন পায়রা বন্দর শুনলে বড় কিছু মনে হয়। কিন্তু আমার মনে আছে আমি বাউফল যাওয়ার জন্য পায়রাতে আমাকে লঞ্চ থেকে নামতে হয়েছিল। না, এখন তো পায়রা বন্দর তো হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, ওখানে তাপ বিদ্যুৎ আছে পাশে, আবার অনেকগুলো বড় বড় প্রজেক্ট আছে এখানে। জায়গাটা অবশ্য খালি ছিল, আমার মনে আছে পায়রা থেকে রিক্সা করে যখন ইয়েতে আসলাম বাউফল প্রপারে, তখন ওখানে রাস্তার মধ্যে দেখলাম একটা না দুটো পথে পড়লো ওই, কি বলে, শেল্টার, সাইক্লোন শেল্টার। তারপরে আরেকটা আমরা গিয়েছিলাম, ওই জায়গাটার নাম ভুলে গেলাম, ওই গ্রামের নাম বোধহয় ধন্দি ধন্দে, আচ্ছা আচ্ছা। সেখানেও যেখানে আমরা বসতাম আমাদের কাজের জন্য, ওই ধন্দি ইউনিয়নে যেতাম, সেখানে স্কুলটা ছিল ওই ইয়ের মধ্যে, শেল্টারে। এইসব মনে পড়ে সেই সময়কার কথা। আর আপনার বাউফল থেকে কি বলে, ইয়ে থেকে আমাদের কি সময় হয়ে আসছে, কিন্তু খোঁজ খবর পাচ্ছি না, সাহাব ইত্যাদি ওনারা সব কোথায়? আছে ওই যে শাহাবুল হক আছে, বাকি পার্টিসিপেন্ট আছে, অনেকে আবার ফেসবুকে জয়েন করেছে আর কি, ফেসবুকে লাইভ দেখতেছে, এটা লাইভ আচ্ছা, না ঠিক আছে, কিন্তু আমরা কি শুরু করব কিনা সেটা জানতে হবে। আমরা 1-2 মিনিটের মধ্যে আমরা শুরু করতে পারি স্যার। কিন্তু আমার ইয়ে মনে হয় কোথায়, নুজহাত কোথায়? আচ্ছা আচ্ছা, নুজাত আছে স্যার। আচ্ছা, তাইলে ওয়ালাইকুম সালাম। তাইলে আমরা এক কাজ করি, আমরা শুরু করি। কে মারুফ ইয়ে করতেছে এটা? জি Hello? জি স্যার, মারুফ মারুফ ভাই করতেছেন। আচ্ছা, কিন্তু ওই মানে মেইন স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, কালো। ওখানে তো একটা- ওই পোস্টারটা দেখা যায়, পোস্টারটা আপলোড করো, এটা মারুফ, পোস্টারটা যেভাবে ছিল এতক্ষণ ছিল এখন আর নাই, এতক্ষণ ছিল এখন আর নাই। আসছে, ওটা দিচ্ছে। দিতেছি আমি স্যার। তারপরে তোমরা নুজহাতকে ইয়েটা দাও, তারপরে নুজহাত শুরু করে দিক, অ্যানাউন্স করুক, সবাইকে স্বাগত জানাক। আমি এখন শুরু করব। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার এবং
কুইজ প্রতিযোগিতা আমার দেখা নয়া চীনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এবং অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই এর যুগ্ম সম্পাদক ডক্টর মোহাম্মদ আবু কাউসার শফি। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই এর সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ শাহাবুল হককে অনুরোধ জানাচ্ছি সূচনা বক্তব্য দেওয়ার জন্য। একটু একটু অপেক্ষা করতে হবে, সভাপতিকে তো আসন গ্রহণ করতে হবে, তুমি সেটা বলবে না? আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে, সরি। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই এর সভাপতি অ্যাম্বাসেডর মুন্সি ফায়েজ আহমেদ স্যারকে অনুরোধ জানাচ্ছি সভাপতিত্ব গ্রহণ করার জন্য। ধন্যবাদ। বাকি অনুষ্ঠানটা আমি পরিচালনা করব আশা করছি আর কি। তো সুতরাং আজকে আপনারা সবাই জানেন যে আমরা জাতীয় শোক দিবস উপলক্ষে এই শোকের মাসের শেষের একদিনে, আজকে 30 তারিখ, 30 আগস্ট, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। সেই উপলক্ষে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং শোক দিবসের উপলক্ষে আমরা যে কুইজ কম্পিটিশন করেছিলাম সেইটার যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে। আজকের দু একটা কথা বলে তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করি, যে আজকে কেন আমরা কুইজ কম্পিটিশনটা করলাম এবং কি কি কুইজ কম্পিটিশন করলাম সেই জিনিসটা একটু বোধহয় বলা দরকার। যে আজকের কুইজের কিন্তু বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন বইটার উপরে। সেখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন তৈরি করে সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেইটার উপরে ভিত্তি করে যারা অংশগ্রহণ করছেন তারা উত্তর দিচ্ছেন। এইটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে অনেকেই এইটা উপলক্ষ করে বঙ্গবন্ধুর সেই বইটি পড়ার সুযোগ করে নেন। কারণ আমরা মনে করি যে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য তার বইগুলো পড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তো সেই জন্য এইটা ব্যবস্থা করা হয়েছে এবং এই বইটি পড়লে অনেক কিছু জানার সুযোগ হয়। সবচেয়ে বেশি জানার সুযোগ হয় যেটা ব্যক্তি বঙ্গবন্ধুকে, আমরা আমাদের সেই নেতা বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে চিনবার একটা বিশেষ সুযোগ হয়। আর সুযোগ হয় ওনার চোখে দেখা নয়া চীন তখনকার কি পরিস্থিতি ছিল, নয়া চীন কোন দিকে যাচ্ছে, কোথা থেকে এসে কোন দিকে যাচ্ছে, এবং সেখান থেকে উনি কোন জিনিসগুলোকে উনি ভালো মনে করছেন, যেগুলো উনি মনে করছেন যে তার দেশের জনগণ বাঙালি যারা নানানভাবে নিপীড়িত নিষ্পেষিত তাদের মুক্তির জন্য সেখান থেকে কি তুলে আনা যায়, এই যে তার চিন্তাধারা, কিভাবে তিনি তখনকার বাংলাদেশকে কিভাবে দেখছেন এবং ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখবেন, কিভাবে দেখতে চান, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে একটা অত্যন্ত ভালো ধারণা পাই। সেই জন্য এটা আমি মনে করি যে অত্যন্ত ভালো একটা উদ্যোগ নিয়েছে অ্যাবকা। এর ফলে অনেকেই বইটি পড়বেন। আর তাছাড়া আমরা যে পুরস্কারের ব্যবস্থা করেছি সেখানেও কিন্তু বঙ্গবন্ধুর লেখা বইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তো সুতরাং আমরা সেইভাবে সেই চিন্তাটা করছি যে বঙ্গবন্ধুর সবসময়কার নানান রকমের চিন্তার মধ্যে একটা ছিল যে জ্ঞান অর্জন এবং সাধারণ মানুষের অবস্থার উন্নতি, সেই জিনিসগুলো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা অনুপ্রাণিত এবং অঙ্গীকারবদ্ধ। অ্যাবকাও সেইভাবে সারা দেশের সাথে বাংলাদেশের সমস্ত জনগণের সাথে অ্যাবকাও সেই অঙ্গীকারে আবদ্ধ। তো সেই ইয়েতেই আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি, অনুষ্ঠানটার আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানের দুটো পর্ব বলা যেতে পারে। একটা হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, যেখানে আমাদের মূল আলোচক হচ্ছেন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। আর সাথে আছেন আমাদের অ্যাবকার একজন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু কাউসার। তো এরা ডক্টর মোহাম্মদ আবু কাউসার। এছাড়াও আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আরো দু একটা জনকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য হয়তো অনুরোধ করব। আর তাছাড়া আমি শুরুতেই যা বললাম এবং পরবর্তীতে সমাপ্তিতে কিছু বলবো। আর মাঝখানে এই আলোচনা হয়ে যাওয়ার পরে আমাদের আজকের অনুষ্ঠানের যে এই যে আমরা কুইজ কম্পিটিশন করেছি, যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতার যারা উইন করতে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। তো যাই হোক, এই পর্যায়ে
আমাদের আজকের আলোচনা সভার মূল বক্তা প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেনকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ডক্টর দেলোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই আর উদ্যোগে যে অনুষ্ঠানটি, এটির দুটো অংশ ইতিমধ্যে সম্মানিত সভাপতি বলেছেন, এবং এই অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি অ্যাম্বাসেডর ফয়েজ আহমেদ এবং সুধী মণ্ডলী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানের যে শিরোনাম, সেখান থেকে কিন্তু এই যে পুরো আয়োজনটির তাৎপর্য আমাদের সামনে ভেসে আসে, এবং এখানে আমি আমার আলোচনায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। একটি হচ্ছে যে বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি সম্পর্কে একটু আলোচনা, এবং বঙ্গবন্ধুর সঙ্গে যেই বইটির উপরে কুইজ কম্পিটিশন হয়েছিল, যার সাথে আসলে বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিংবা অতীতের যে বঙ্গবন্ধুর সে 50-এর দশকের বঙ্গবন্ধুর যে পররাষ্ট্র ভাবনা, তার একটা সম্পর্ক আমরা দেখতে পাই। এবং একই সঙ্গে এই বইটিকে ঘিরে হয়তো দু একটি কথা আমি বলবো, এবং সবশেষে বাংলাদেশ চীন সম্পর্কের উপরে আমার কিছু অবজারভেশন আমি দিয়ে শেষ করব। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানটিতে, এবং একই সঙ্গে এই ধরনের একটি বিষয়ে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই এই উদ্যোগটি নেওয়ার জন্য। একদিকে যেমন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি, এবং বঙ্গবন্ধুর যে ভাবনা বাংলাদেশ নিয়ে বা ওনার যে পররাষ্ট্রনীতি বা ওভারঅল ওনার যে দর্শন, এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পাওয়ার আমরা চেষ্টা করব। আমি প্রথমেই যদি বঙ্গবন্ধু সম্পর্কে বলতে চাই, এবং সেটি নিঃসন্দেহে আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্থপতি, এবং বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতির ভাবনাটি, সেই ভাবনাটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে সেটি হচ্ছে যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এবং একটি খুব কঠিন প্রেক্ষাপটে একদিকে যেমন বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে স্বাধীনতার স্থপতি, এবং পুরো যে আন্দোলনটি, যেটি 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা পর্ব শেষ হয়েছিল, তারপরের যে পর্ব বাংলাদেশে, যেটি অনেক কঠিন ছিল তখনকার স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে। এবং আমি গতকাল একটা আলোচনা সবাই বলছিলাম যে 1970, 71, 72 বা 74, 73 ওই সময়টার দিকে স্নায়ুযুদ্ধের যে প্রভাবটা এত ভয়ঙ্কর ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এক ধরনের ভয় বা এক ধরনের ভীতি তৈরি হয়েছিল তখন, যে তারা তখনকার সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ তখনকার পরাশক্তি তাদের তুলনায় অনেক পিছিয়ে গেছে, যে কারণে তাদেরকে অনেক আগ্রাসী অবস্থায় তারা গিয়েছিল, বিশেষ করে নিক্সন এবং হেনরি কিসিঞ্জারের যে পররাষ্ট্রনীতি ছিল। কারণ আমরা জানি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা শুধু পাকিস্তানকে পরাজিত করিনি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছিলাম। তো এই যে মার্কিন পরাজয় বাংলাদেশে ঘটেছিল, তারপরে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে পরাজিত হয়েছিল, এবং ওভারঅল মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক যে অবস্থাটা ছিল সেটি খুব পরাশক্তি হিসাবে একটা দুর্বল অবস্থানে চলে গিয়েছিল, যে কারণে আমরা সে সময়ে তখনকার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিশেষ করে তৃতীয় বিশ্বের যে বলা হতো তখন, তৃতীয় বিশ্বের অনেক দেশের ভিতরে কিন্তু অনেক হস্তক্ষেপ করেছিল, এবং বাংলাদেশেও কিন্তু এই চাপটা অনেক বেশি ছিল। কিন্তু বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি, যেটি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এবং তার মাধ্যমে একটা জোট নিরপেক্ষ চিন্তা ভাবনা থেকেই বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতিটাকে উনি সেভাবেই এটা রোড ম্যাপ তৈরি করেছিলেন, এবং তার
প্রকাশ আমরা বিভিন্নভাবে দেখি। বঙ্গবন্ধু সেই 1972 সালের 10ই জানুয়ারিতে বাংলাদেশে যখন উনি প্রথম উনি আসেন এবং সেই সময়ে বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ কি হবে সেই ধারণা দিয়েছিলেন উনি। সেই লন্ডন প্রেস কনফারেন্সে ওনার যে বক্তব্য ছিল বাংলাদেশে ফেরার পথে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের যে শীর্ষ বৈঠক সেখানে অংশগ্রহণ করেন এবং বিশেষ করে জাতিসংঘের যে 1974 সালের উনি যে বাংলায় যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভাষণের ভেতরে বঙ্গবন্ধুর যে একটা শান্তিপূর্ণ বিশ্ব যে কল্পনা এবং মানবতার যে জায়গাটিকে গুরুত্ব দিয়েছিলেন। এবং বিশেষ করে তখনকার তৃতীয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে মুক্তি সংগ্রাম চলছিল এবং বিশেষ করে বর্ণবাদ বা সাম্রাজ্যবাদী যে ধরনের যে আধিপত্য চলছিল সেগুলোর বিরুদ্ধে উনি কথা বলেছিলেন। এবং সেই চিন্তাগুলোর কিন্তু একটা প্রকাশ আমরা লক্ষ্য করি বঙ্গবন্ধুর এই যে নিজের যে ডায়েরি থেকে, যে বইটি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর নিজের চিন্তা ভাবনাকে উনি যেভাবে উনি ওনার লেখনির মাধ্যমে ইতিমধ্যে আমরা 3টি বই আমাদের হাতে এসছে যেগুলো বঙ্গবন্ধুর যে রাষ্ট্র ভাবনা, বঙ্গবন্ধুর পররাষ্ট্র ভাবনা, বঙ্গবন্ধুর যে সমাজ ভাবনাগুলো আমরা সেখানে পাই এবং যেটি অসাধারণ। বিশ্বের খুব কম লিডার আছে যারা এই ধরনের চিন্তা ভাবনা, বিশেষ করে আমি যদি বলি যে আমাদের মানে এশিয়া, আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আমরা অনেক স্কলার পাই, কিন্তু একজন অত্যন্ত সফল এবং অত্যন্ত সংগ্রামী বিশ্ব নেতা, তার যে লেখনী, তার যে দৃষ্টিভঙ্গি, চিন্তার যে ছাপ আমরা সেই অসমাপ্ত আত্মজীবনী কিংবা কারাগারের রোজ নামচা কিংবা আমার দেখা নয়া চীন, তো এই আমার দেখা নয়া চীন এই বইটি কিন্তু আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়। কারণ 1952 সালে ওনার যে বয়স, আমরা যদি 1920 থেকে 52 মাত্র 32 বছর বয়স, এইরকম অল্প বয়সে পাকিস্তানের একটি ডেলিগেশন এর সদস্য হিসাবে সেখানে উনি গিয়েছেন এবং সেই উপলক্ষটা কি ছিল যে পিস কনফারেন্স অফ দি এশিয়া প্যাসিফিক রিজিয়নস, এবং সেখানে উনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেখানে উনি যা করেছিলেন এগুলোর যে বর্ণনা আমরা সেখানে পাই এবং উনি যেভাবে উপলব্ধি করেছিলেন চীন সম্পর্কে এবং চীনের আশেপাশে, এমনকি তখনকার বার্মা বা বর্তমান মিয়ানমার সম্পর্কে, এমনকি পাকিস্তান এবং চীনের মধ্যে উনি যে তুলনা করেছিলেন, উনি যেই দেশ থেকে গিয়েছিলেন বা যে অংশ থেকে গিয়েছিলেন, যে পূর্ব পাকিস্তান, যেই দেশটি বা যেই দেশটির অংশ হিসেবে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান তখনকার এক ধরনের নতুন উপনিবেশিক শাসনের মধ্যে বাঙালি জাতির বিরুদ্ধে যে সমস্ত নির্যাতন নিপীড়ন সেই সময় পাকিস্তান করেছিল, তার একটা বর্ণনাও কিন্তু সেখানে আছে। এবং উনি এই যে চীন সফরের মাধ্যমে ওনার যে ভবিষ্যৎ চিন্তা, উনি বাংলাদেশকে কি ধরনের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং ওনার এই ভাবনাটি আমরা তার একটা বড় প্রকাশ এখানে পাই। এবং বিশেষ করে চীনের যে 1949 সালের যে কমিউনিস্ট রেভলিউশন, এবং যে রেভলিউশনটি শুধু কমিউনিস্ট রেভলিউশন না, যারা এখানে সবাই আমরা জানি যে অ্যাসোসিয়েশনে সবাই চীন থেকে আপনারা পড়াশোনা করেছেন, আপনাদের ব্যাপক জ্ঞান আছে। আমি নিজে হয়তো চীনের উপরে কিছুটা পড়াশোনা আছে, বিশেষ করে চীনের পররাষ্ট্রনীতি বা চীনের রাজনীতি বিষয়গুলো নিয়ে, যেহেতু পূর্ব এশিয়া আমার একটি গুরুত্বপূর্ণ মানে গবেষণার বিষয়। তো চীনের এই 49 সালের বিপ্লবটি কিন্তু এটি শুধুমাত্র কমিউনিজম প্রতিষ্ঠার বিপ্লব না, এটি হচ্ছে যে চীনের যেই ধরনের শাসন ব্যবস্থা ছিল হাজার বছর ধরে, সেখানে ওয়ারলর্ডিজম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গোত্রবাদ এবং যে ধরনের সাম্রাজ্যবাদী যে শাসন, এগুলোর মাধ্যমে মানুষ যেভাবে একটা নিয়ন্ত্রণ করে রাখা হতো, সেই নিয়ন্ত্রণ থেকে তখনকার চেয়ারম্যান মাও সেতুং সেটি মুক্তি দিয়েছিল। এবং কমিউনিজম হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, কিন্তু এটি চীনের ক্ষেত্রে একদিকে রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে চীনের যে ইতিহাসের যে অনেক
অনেক কঠিন যে সময়টা ছিল বা অনেক এক্সপ্লয়টেশনের যে ইতিহাস ছিল এবং সার্ফডোমের কথা আমরা জানি যে সেখানে এক ধরনের স্লেভারি ছিল, এগুলো থেকে কিন্তু চীনকে মুক্ত করেছিলেন। এবং যে কারণে আজকের চীন পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি, এবং চীন পিপিপিতে যদি আমরা চিন্তা করি জিডিপি, সেখানে চীন হচ্ছে দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে চীন পোস্ট রেভলিউশন চীনের যে ডেভেলপমেন্ট, এবং সেই ডেভেলপমেন্ট মাও সেতুং এর সেই সময়ের বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমরা জানি যে মানে গ্রেট লিপ ফরওয়ার্ড কিংবা মাও সেতুং এর যে বিভিন্ন সংস্কার, এই জিনিসগুলো কিন্তু উনি দেখেছিলেন এবং মাও সেতুং এর সঙ্গে উনি দেখাও করেছিলেন। এবং ওনার সার্বিকভাবে এই বইটিতে কিন্তু সবকিছু এসছে। আমি শিওর যে এই কুইজ কম্পিটিশনের মাধ্যমে, যেটি অ্যাম্বাসেডর ফয়েজ বললেন যে একটি বড় সুযোগ যারা এখানে অংশগ্রহণ করেছিল এই কুইজ কম্পিটিশন, তারা এই বইটি পড়ার সুযোগ পেয়েছে, এবং আমি মনে করি অনেকেই সেটি পড়েছেন। এবং বিশেষ করে যারা চীনের সাথে গবেষণা বা শিক্ষার সঙ্গে যুক্ত, সবারই হয়তো এই বইটির পড়া আছে, অথবা হয়তো আরো বারবার পড়তে হবে। তো এইরকম একটি গ্রন্থ, যে গ্রন্থটিতে বঙ্গবন্ধু চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের কিন্তু এক ধরনের গোড়াপত্তন ঘটিয়েছিলেন, এবং সেটি কিন্তু একটা বড় ধরনের ঐতিহাসিক, আমি বলবো যে ইন্সপিরেশন আজকের বাংলাদেশ চীন সম্পর্কের জন্য। এবং আজকে যখন আমরা বাংলাদেশ চীন সম্পর্কের কথা চিন্তা করি, এবং এটি এমন একটি সম্পর্ক, যে সম্পর্কটাকে বলা হয় যে এটা একটা টাইম টেস্টেড ফ্রেন্ডশিপ এবং অল ওয়েদার ফ্রেন্ডশিপ, অর্থাৎ চীনের সঙ্গে আমাদের সম্পর্কের যে একটা ব্যাপক মাত্রা আমরা বর্তমানে লক্ষ্য করি, এবং যেটি হয়তো এই অ্যাসোসিয়েশন এর সদস্যরা ভালোভাবে জানেন। এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে বর্তমান যে বন্ধুত্ব বা বর্তমান যে সম্পর্ক, বর্তমান যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বের ইতিহাসের একটা বড় ইন্সপিরেশন হচ্ছে বঙ্গবন্ধু। এবং এই বঙ্গবন্ধুর এই গুরুত্বপূর্ণ বইটি আমার দেখা নয়া চীন। এবং এই চীনের সঙ্গে আমাদের সম্পর্কের কয়েকটি কথা আমি বলতে চাই, যেটি যার সাথে অবশ্যই আজকের যে আলোচনার একটা সম্পর্ক আছে। এবং যেহেতু আমরা জানি যে বঙ্গবন্ধু 1952 সালে এবং 1957 সালে দুবার উনি চীন সফর করেছিলেন, এবং পরবর্তীকালে সেই সময়ের যে ইতিহাস, সেই ইতিহাসের ক্রমধারায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরেও কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা বা চীনের পক্ষ থেকে সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। এবং আমরা জানি 1974 সালে বাংলাদেশ সেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চীনের যে সমর্থন ছিল, এবং সে কারণে 1974 সালে আমরা জাতিসংঘের সদস্য পদ লাভ করি। তো এই চীনের সঙ্গে আমাদের এই সম্পর্কের যে বিশাল একটি যে ইতিহাস, যেটি বঙ্গবন্ধু রচনা করেছিল সেই 1952 সালের মাধ্যমে, এবং আজকেও কিন্তু সেটি গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ এই কারণে চীনের সঙ্গে সম্পর্কের অনেকগুলো ট্র্যাজেক্টরি আছে। একটা প্রি লিবারেশন ট্র্যাজেক্টরিতে বঙ্গবন্ধুর এই ভাবনাগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় চীনের এক ধরনের ভূমিকা ছিল তখনকার বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে, এবং তার পরবর্তীতে 1972 থেকে 75-এর একটা ভূমিকা ছিল। এবং 75-এর পরবর্তীকালে আমরা লক্ষ্য করি চীনের সঙ্গে আমাদের সম্পর্কের যে ধারাবাহিকভাবে যে উন্নয়ন, সেটি ঘটেছে। এবং 1996 সালে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তিনি প্রথমেই চীন সফর করেন। এবং এই চীনের সফর থেকে শুরু করে এবং আজকের যে 2021 সালে আমরা কথা বলছি, অর্থাৎ চীনের সঙ্গে আমাদের এই সম্পর্কের সবগুলো ট্রাজেক্টরিতে যদি বিবেচনা করি, তাহলে এই বর্তমান যে ট্রাজেক্টরি 2009 থেকে 2021 অথবা বর্তমান পর্যন্ত, এটি একটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। এবং এই সম্পর্কের ভিত্তিটা আজকে যখন আমরা এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে নজর রাখি, আমরা যখন এই অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়নের যে ধরনের রাজনীতি হয়, অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ধরনের একটা তৎপরতা আমরা দেখি, এবং একই সঙ্গে বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কানেক্টিভিটির যে আলোচনাগুলো চলছে, সর্বত্রই কিন্তু আমরা এই বাংলাদেশ চীন সম্পর্কের বিষয়টাকে সামনে নিয়ে আসি, এবং নিয়ে আসাটাই খুব জরুরি। কারণ বাংলাদেশ চীন সম্পর্ক যখন আমরা আলোচনা করি, তখনই কিন্তু একটা
আরো পিছনে আমি 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 যেতে চাই, এবং বিশেষ করে চীনের বা এমনকি দক্ষিণ এশিয়ার যে ইতিহাস যদি আমরা দেখি, যে বিশেষ করে আমরা যদি 1000 শতাব্দী বা 1000-এর পরের শতাব্দীর দিকে যাই, আমরা দেখবো যে চীন বা তখনকার যে ভারতবর্ষ সারা বিশ্বের উন্নয়নের বা অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। আর আজকে যখন আমরা আলোচনা করছি, সেই কেন্দ্রবিন্দুটা বিশেষ করে 19th সেঞ্চুরির শুরু থেকে সেই কেন্দ্রবিন্দুটা আস্তে আস্তে ইউরোপের কাছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চলে যায়। এবং আজকে আবার যখন আমরা দেখছি বর্তমান সময়টাকে এবং গত কয়েক দশক যদি বিবেচনা করি, তাহলে সেই কেন্দ্র কিন্তু আবার সেই চীন, আবার সেই দক্ষিণ এশিয়া। সেদিক থেকে এই বাংলাদেশ এবং চীনের সঙ্গে সম্পর্কের একটা আরো বড় একটা অতীত আমরা যুক্ত করতে পারি। তো আমি মনে করি যে বাংলাদেশ চীন সম্পর্কের দুটো বা তিনটা দিক খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্থনৈতিক, যে দিকটা সবচেয়ে বেশি আমি বলবো যে মানে এক্সপান্ড করেছে, ব্যাপকতা পেয়েছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, এই দুই সরকার প্রধানের আন্তরিকতার ফলে, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর 2014 সালে এবং 2016 সালে শি জিনপিং এর যে বাংলাদেশ সফর, এই দুটো সফর এক ধরনের গেম চেঞ্জার হিসেবে, একটা প্যারাডাইম শিফট হিসেবে কাজ করছে বা কাজ করেছে, বা এখনো আমি মনে করি সেটার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে 2014 বা 2016 এই দুটো সফরের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়, এবং সেই ক্ষেত্রটাকে কেউ কেউ বলেন যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা স্ট্র্যাটেজিক একটা ইনফ্লুয়েন্স এখানে আছে। সেটা খুবই স্বাভাবিক। চীন যেহেতু চীনের সঙ্গে বর্তমানে চীনের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে বা ফ্রেন্ডলি কান্ট্রিজ, তাদেরকে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত করেছে এবং যুক্ত হচ্ছে। কিন্তু মূলত চীনের সঙ্গে দ্বিপাক্ষিক যে অর্থনৈতিক যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাই কিন্তু বিআরআই এর মাধ্যমে আমরা প্রতিফলিত হতে দেখছি। এবং চীন 2005 সাল থেকে বাংলাদেশের লার্জেস্ট ট্রেড পার্টনার। 2005 আর আজকে হচ্ছে 2021, অর্থাৎ এই টানা 16 বছর ধরে কিন্তু চীন ব্যাপকভাবে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এবং বিশেষ করে গত বছর চীন একটি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে যত পণ্য রপ্তানি হবে চীনের বাজারে, তার প্রায় 97% পণ্যের উপরে কোনো শুল্ক থাকবে না। ফলে চীনের সঙ্গে আমাদের বাণিজ্যের একটা বিশাল সম্ভাবনা। বাংলাদেশের ভেতরে আমরা জানি যে কর্ণফুলী টানেল থেকে শুরু করে পদ্মা সেতু, সর্বত্রই চীনের ব্যাপক অংশগ্রহণ আছে। পায়রা সমুদ্র বন্দর, এবং এই যে চীনের যে অংশগ্রহণ এক ধরনের ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এর মাধ্যমে, একই সঙ্গে এক ধরনের টেকনোলজি এক্সপোর্টের মাধ্যমে, এবং চীনকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার এক্সপোর্টিং কান্ট্রি। এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে চীন যেভাবে সহায়তা করছে, আবার একই সঙ্গে বাংলাদেশ যেভাবে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে কৌশলগত জায়গা থেকে আমরা দুটো বিষয় খেয়াল করি। চীন হচ্ছে একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের একটি ডিফেন্স এগ্রিমেন্ট আছে, এবং চীনের সঙ্গে আমাদের একদিকে যেমন অনেক দীর্ঘ সময় ধরে যেমন এই ডিফেন্স সম্পর্কটা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বর্তমান বাস্তবতায় এই বে অফ বেঙ্গল রিজিয়ন বা দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া, এই অঞ্চলটিতে যে কথা আমি বলছিলাম যে অর্থনীতির যে প্রাণ কেন্দ্র বা অর্থনীতির যে বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, এবং কৌশলগত যে নতুন লড়াই শুরু হতে যাচ্ছে, যেটাকে অনেকে আবার বলছেন নিউ কোল্ড ওয়ার ইন এনি ডিফারেন্ট কনটেক্সট, সেই জায়গাটিতেও কিন্তু চীন বাংলাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলাদেশের যে লোকেশন, পার্টিকুলারলি বে অফ বেঙ্গলের যে তীরবর্তী রাষ্ট্র হিসেবে, এবং চীনের কুনমিং থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ অত্যন্ত, আমি বলবো যে একটা ভেরি ক্লোজ ভিসিনিটি, এবং এই জায়গাটি চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে চীনের মালাক্কা ডিলেমার বিষয়টি আছে, এবং বে অফ বেঙ্গলকে চীন বিশেষভাবে গুরুত্ব দেয়। একই সঙ্গে বাংলাদেশের জন্য বে অফ বেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলকে ঘিরে একটা যে কৌশলগত একটা কম্পিটিশনও আছে, কিন্তু বাংলাদেশ চীনের মধ্যে
এই যে সম্পর্কের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়া এবং পারস্পরিক যে যে ধরনের কূটনৈতিক এবং কৌশলগত যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমরা যে আন্তর্জাতিক সম্পর্কে অনেক সময় বলে থাকি যে এক ধরনের থ্রেট পারসেপশনের জায়গা থেকে প্রায় একই ধরনের থ্রেট পারসেপশন বাংলাদেশ এবং চীন শেয়ার করে, এবং এই জায়গাটিকে কোনোভাবেই ভূ রাজনীতির এক ধরনের গেম হিসাবে বা রাইভালরি হিসাবে যেন না দেখা হয়, এটি যেন একটি উন্নয়ন এবং কানেক্টিভিটির জায়গা হিসেবে দেখা হয়। সেই জায়গাতে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বাংলাদেশ BCIM, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এবং মিয়ানমার, এই যে ইকোনমিক করিডোরটিরও বাংলাদেশ অন্যতম সমর্থক। এবং চীনের সঙ্গে আমাদের কানেক্টিভিটির জায়গা থেকে আমি ইতিমধ্যে বলেছি, ফলে এই যে বাংলাদেশ চীন সম্পর্কের যে বর্তমান যে ব্যাপ্তি এবং গভীরতা এবং গুরুত্ব, এটি কিন্তু আজকের যে উপলক্ষ, সেই উপলক্ষটা কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং আমি মনে করি যে এই যে কুইজ কম্পিটিশনটি হয়েছে এবং এটির গুরুত্ব কিন্তু সেদিক থেকে আমি বলবো যে একটি অনন্য। আর সবশেষে যেহেতু আরো অনেক বিষয় আছে আলোচনার এবং অন্যরাও কথা বলবেন, তো আমি মনে করি যে বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি, যেটিকে অনেকেই কিছুটা খণ্ডিত আকারে দেখার চেষ্টা করেন। চীনের সঙ্গে বঙ্গবন্ধুর এই 52 সালের যে সফর বা 57 সালের যে সফর এবং 1971 সালের পরে আমাদের মুক্তিযুদ্ধের পরেও বঙ্গবন্ধুর সঙ্গে চীনের সম্পর্ক তৈরির যে প্রচেষ্টা এবং অনেকটা আনঅফিসিয়ালি দুই দেশের মধ্যে সম্পর্কের যে একটা ভিত্তি তৈরি হয়েছিল, এবং সেটার উপর ভিত্তি করে পরবর্তীকালে আমরা যে বর্তমানের যে সম্পর্ক দেখি, এই সবকিছুই কিন্তু আসলে তার পেছনে যে মূল যে ব্যক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওনার প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা প্রদর্শন করছি এবং ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি অন্যতম উপলক্ষ। এবং বাংলাদেশ চীন সম্পর্ক আরো শক্তিশালী হবে। এবং এই যে অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে আছেন অত্যন্ত ডাইনামিক যে প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক আলোচনা হয় এবং বিশেষ করে টক শোতে অনেক কথা আমরা বলি একসঙ্গে। তো আমি আশা করি যে বাংলাদেশ চীন সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য এই অ্যাসোসিয়েশনটি একটি বড় ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশে চীনের যে শিক্ষা সংস্কৃতি জায়গাতে যে কন্ট্রিবিউশন, সেটি আরো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাংলাদেশ তার যে অগ্রযাত্রা এবং বাংলাদেশের যে নতুন যে একটি উন্নয়নের যে একটা সোপান আমরা পেয়েছি, আমাদের বিশেষ করে আমাদের যে ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা যে সামনে যাচ্ছি, এবং সেই ডেভেলপিং কান্ট্রির যে পুরোপুরি সেই সুবিধাটা নেওয়ার জন্য চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বটা একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং এই কয়েকটি কথা বলে আমি বাংলাদেশ চীন সম্পর্কের আরো উন্নতি কামনা করে এবং দীর্ঘজীবী হোক বাংলাদেশ চীন সম্পর্ক এবং এই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর দেলোয়ার, আপনার অত্যন্ত সারগর্ভ মূল্যবান বক্তব্যের জন্য। আমার ধারণা যে আজকে আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তারা সবাই এই জিনিসগুলো থেকে অনেক উপকৃত হবেন। কারণ এখানে আপনি বঙ্গবন্ধুর চীন সম্বন্ধে ধারণা এবং তার এই বইয়ের মধ্যে যেসব কথা লিখেছেন সেগুলোর কথা তুলেছেন, এবং বাংলাদেশ চীন সম্পর্কের উপরে অনেক বেশ বিস্তারিত আলোচনা করেছেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটি হচ্ছে আমরা বলছি আমরা শোক দিবস, জাতীয় শোক দিবস উপলক্ষে এখানে মিলিত হয়েছি। তো জাতীয় শোক দিবস 15ই আগস্ট, সেই দিনটি হচ্ছে একটা আমাদের শোকের দিবস, যে আমরা কি হারিয়েছি সেইগুলো স্মরণ করা। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন আমরা হারিয়েছি। কয়েকজন কুচক্রী পরাজিত শত্রু যারা ওত পেতে ছিল, তারা যারা দেশের শত্রু, তারা তাকে হত্যা করেছিল। তাকে শুধু নয়, তার পরিবারের আরো 18 জন সদস্যকে
পরিবারের এবং ঘনিষ্ঠ 18 জন সদস্যকে সেদিন তারা হত্যা করেছিল। সমস্ত শহীদকে, বঙ্গবন্ধু সহ সমস্ত শহীদ, সেই দিনকার সমস্ত শহীদকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময় যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সেই সমস্ত সকল শহীদকে আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে শুধু শোক এবং স্মরণের দিন নয়, আজকে শপথেরও দিন, কিন্তু সেই সাথে আজকে কিছু লোকের জন্য ঘৃণা এবং প্রত্যাখ্যান জানানোর দিন। যারা যেই আমাদের বাংলাদেশের কুপুত্র, কুসন্তান যারা সেই দিন এই ঘটনাটা, এই অত্যন্ত কলঙ্কজনক ঘটনাটা ঘটিয়েছিল, তাদের সবার প্রতি আমাদের ঘৃণা এবং আমাদের প্রত্যাখ্যান। আর আমাদের আজকে শপথের দিন, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তার যে তিনি তো স্বাধীনতা এনে দিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু তার যে বড় স্বপ্ন ছিল মুক্তি, সেই মুক্তির দুটো অংশ। সেই মুক্তির একটা অংশ ছিল বাংলাদেশকে দখলদারদের হাত থেকে মুক্ত করা, সেটা তিনি করে গেছেন। আর তারপর ছিল আপামর বাঙালির, আপামর বাংলাদেশের জনসাধারণের অর্থনৈতিক সামাজিক মুক্তি। সেই কাজটি কিন্তু একটা দীর্ঘ কাজ এবং সেটা আসলে কখনো সমাপ্ত হবে কিনা জানি না, কিন্তু সেই দিকে আমরা এগিয়ে যাব। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার দিকে আমরা এগিয়ে দেব। সেই প্রতিশ্রুতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আজকের দিনে সেইগুলো আমাদের, সেই শপথকে আবার সানিয়ে নেওয়ার দিন। আজকে আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরাও সেই বিষয়ে, সেই কাজে আমাদের যতটুকু সম্ভব আমরা অংশগ্রহণ করব, তাই আমাদের অঙ্গীকার। আজকের পরবর্তী এর মধ্যে আমি একটা জিনিস স্বীকার করে নেই যে আমি অনুষ্ঠান পরিচালনা করতে যে একটি ভুল করে ফেলেছি, যে প্রথমে যার বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের সাধারণ সম্পাদক শাহাবুল হক, তাকে আহ্বান করতে ভুলে যে আমি প্রথমে আমাদের মূল বক্তাকে বলেছি। তাতে আমি মনে করি না যে বড় রকমের কোনো সমস্যা হবে। আমরা শাহাবুল হককে পরবর্তীতে তার বক্তব্য বলার জন্য সুযোগ দেব। তার আগে আমরা মোহাম্মদ আবু কাউসার, জয়েন্ট সেক্রেটারি, ডক্টর মোহাম্মদ আবু কাউসার, জয়েন্ট সেক্রেটারি আবকা, তাকে আহ্বান করছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আবু কাউসার। ধন্যবাদ আমাদের অ্যাপকার সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর মুন্সি ফাইজ আহমেদ স্যার, এবং সবাইকে আমি আমার গভীর শ্রদ্ধা এবং সালাম জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর দেলোয়ার হোসাইন স্যার, ইন্টারন্যাশনাল রিলেশনস, ঢাকা ইউনিভার্সিটি। আসলে আজকে এই জাতীয় শোক দিবসের আলোচনা এবং আমার দেখা নয়া চীনের বইটির উপর যে কুইজ প্রতিযোগিতা, তার পুরস্কার বিতরণী। আমরা এতক্ষণ যে মেসেজগুলো পেলাম, যে তথ্যগুলো পেয়েছি, বরাবর আমাদের সভাপতি স্যার যে কথাগুলো বললেন, যেভাবে আলোকপাত করলেন, আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা একটা নির্দেশনা এবং অনুকরণীয় বিষয়, যে আমরা এভাবেই জিনিসটাকে অনুভব করব। এবং সর্বোপরি যে বাংলাদেশ চীন এবং সম্পর্ক, বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ, অতীত, এই সমস্ত বিষয়ে আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছি যে আমাদের সম্মানিত প্রধান বক্তার আলোচনায়, আমি মনে করি যে আমি অনেক উপকৃত আজকে এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরে। কারণ আমরা ডাক্তাররা সাধারণত এই বিষয়গুলো, আজকে আমি পুরো একটা ক্লাস করলাম আমার কাছে মনে হয়েছে, এবং যে নলেজ আমি এখান থেকে পেলাম সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ স্যার, দেলোয়ার স্যারকে। আমি যে জিনিসটা, আমরা তো তরুণ নতুন প্রজন্ম, আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সেই বঙ্গবন্ধুকে হত্যার কালো অধ্যায় তার অনেক পরে আমাদের জন্ম। আমরা এই বিষয়টাকে কিভাবে অনুভব করি, আমি শুধু এইটুকুই বলবো যে আমরা জিনিসটাকে, আমরা এই বিষয়টাকে কিভাবে দেখি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে একজন মানুষ তার এই, আমি বঙ্গবন্ধুকে ক্ষণ জন্মাই বলবো, 54 বছর, তার এটা খুব বেশি কিছু না, তার মতো হিমালয় সম মানুষের জন্য। একজন মানুষ তার জীবনের 1/4 সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছে, জেল, জুলুম, নির্যাতন, এই পরিবার থেকে বিচ্ছিন্ন, এত ত্যাগ,
এত ত্যাগ স্বীকার করে একটা জাতি একটা দেশের মুক্তির জন্য পৃথিবীতে আর কোন নেতা এরকম করেছে কিনা আমার জানা, আমরা যতটুকু জানি। এবং বাঙালির প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, মমত্ববোধ, প্রতিটা ক্ষেত্রে তার যে স্বাভাবিক সিম্পল জীবনযাপন, তার চিন্তাধারা, মানে এই সমস্ত যে আদর্শ আমরা বিভিন্ন লেখায় পাই, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখতে পাই, আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনি, সেগুলো শুনলে মনে হয় যে আমরা বর্তমান প্রজন্ম আমরা যতটা শুনি বা দেখি তার চাইতে তার আদর্শ থেকে আমরা অনেকটা বিচ্যুত। যদি তাই হতো, আমরা যদি বঙ্গবন্ধুর মতো করে অন্তত চিন্তাটা করতে পারতাম, তাহলে আমার মনে হয় দেশপ্রেম আরো বেশি দেখা যেত এবং আমাদের দেশের উন্নয়নে আরো বেশি সম্পৃক্ত থাকতে পারতাম। আমরা আমাদের দেশকে নিয়ে, আমাদের জাতিকে নিয়ে বেশি গর্ববোধ করতে পারতাম। তো সেই জায়গাটাই বিচ্যুত হওয়ার বিভিন্ন কারণ আছে। কারণ মাঝখানে দীর্ঘ সময় বিভিন্ন অধ্যায়ের আমরা সূচনা দেখেছি রাষ্ট্র পরিচালনায়, বিভিন্ন ভাবে পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন লেখনীতে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এই প্রজন্মকে বিচ্যুত করার, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন চেষ্টা আমরা দেখেছি। তো যার কারণেই আমরা ওইভাবে বঙ্গবন্ধুর আদর্শটাকে আমাদের এই প্রজন্মের মধ্যে ট্রান্সমিট করা আমার মনে হয় সেইভাবে হয়ে ওঠেনি, অথবা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ওইভাবে করতে পারেননি। আমি নিজেকে আরেকটু গর্ববোধ করি যে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, যার সার্বক্ষণিক তার সহযাত্রী ছিলেন। আমি তার জন্মভূমি তার সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায় আমার বাড়ি। আমি সেই দিক থেকে নিজেকে আমি অত্যন্ত গর্ববোধ করি। এবং 15ই আগস্টের সেই সুবে সাদিকের যে ঘটনাগুলো আমরা পড়েছি বিভিন্ন জায়গায়, যে সময় অতর্কিতে সেই ভোর রাতে নৃশংসভাবে বঙ্গবন্ধুকে সহ তার পরিবারকে হত্যা করা হয়, আমি সেই পরিবার বর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এখানে একটা বিষয় একটু বলতে চাই। ডক্টর এম অজেদ মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ গ্রন্থে যে কথাটা উল্লেখ করেছেন, সেই ছোট্ট শিশু শেখ রাসেলের যে আকুতিটা ছিল, আল্লাহর দোহায় আমাকে জানে মেরে ফেলবেন না, আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানিতে আছেন, আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে জার্মানিতে তাদের কাছে পাঠিয়ে দিন। এটা ছিল তার সেই আকুতি। মৃত্যুর আগে খুনিদের কাছে এই আকুতি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল। তবে সেদিন রাসেলের সেই আত্মচিৎকার খোদার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনি পাষাণদের মন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য সদস্যের মতো সেই নিষ্পাপ শিশুকেও 75-এর 15ই আগস্ট ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। এর চাইতে নির্মম মানে আমরা মনে করি যে আমরা এই ঘটনাগুলো যদি হৃদয় দিয়ে উপলব্ধি করি, তাহলে বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে তার পরিবারকে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কিন্তু হত্যা করতে পারেনি। এবং এই হত্যার যজ্ঞের পিছনে যুক্তিসঙ্গত যে কারণটা আমি মনে করি সেটা হলো স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, তাদের যে ক্ষোভ, তাদের যে আক্রোশ, তাদের যে এজেন্ডা যেটা বাস্তবায়ন হয় নাই, এই ক্ষোভটার ফলশ্রুতিতে সেই 75-এর 15ই আগস্টের ঘটনাটা ঘটেছিল। তারা বঙ্গবন্ধু যে জাতির মুক্তির জন্য, উন্নতির জন্য পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যা তার এই স্বল্প সময়েও পৃথিবীর সে একজন বিশ্ব নেতা হয়ে গেছে। ফিদেল কাস্ট্রো বলেছেন, আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তো আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ কোথায় থাকতো, বাংলাদেশের অবস্থান কি হতো, আমরা আমাদের পাসপোর্ট নিয়ে বিশ্বের বুকে কিভাবে গর্ব করতে পারতাম, কি সম্মানিত হতাম, সেটা আসলে আমি কল্পনা করতে পারছি। তো সেই জাতিকে যারা পিছিয়ে রাখতে চেয়েছে, সেই কুচক্রী, আমাদের সম্মানিত সভাপতি স্যার যেটা বললেন, যে সেই দুষ্ট লোকজন যারা যারা কুসন্তান, তারা যে কাজটা করেছিল মূলত বঙ্গবন্ধুকে হত্যা করা না, তাদের উদ্দেশ্য এই দেশটাকে পিছিয়ে রাখা, দেশের মানুষকে মানে সেই যে আগের নির্যাতন, বন্দি, চাপিয়ে দেওয়া সমস্ত অর্থনীতি, রাষ্ট্রনীতি, সব পররাষ্ট্রনীতি, সেগুলোর মধ্যে বন্দি রাখা। তো সেটা যখন বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিলেন, তাদের সেই ক্ষোভটা সেদিনও বিদ্যমান ছিল।
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মনে করি যে আজকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে উপরওয়ালার অশেষ রহমত এই দেশটার প্রতি, এবং সেটা আমরা করোনাকালীনও দেখতে পেয়েছি। আমাদের যে ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের যে জীবনযাপন, অর্থনৈতিক অবস্থা, আমাদের সেইভাবে ডিভাস্টেটিং সিচুয়েশনটা হয় নাই। আমরা অনেকটাই সরকারের বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু করোনাটাকে সুন্দরভাবে মোকাবেলা করতে পেরেছি কম্পেয়ার টু আদার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি মনে করি এটাও আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। আজকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $48 বিলিয়ন কাছে। তো এই বিষয়গুলো আমি যেটা করতে হবে কিন্তু জি আমি শেষ করছি স্যার। আমি শেষ করব এখানে। প্রথম কবি নির্মলেন্দু গুণ 1977 সালে বাংলা একাডেমির 21শে কবিতা পাঠের আসরে বলেছিলেন, আমি আজ কারো রক্ত চাইতে আসি। এবং আজকে আমরা যেটা দেখছি যে আমার দেখা নয়া চীনের যে ওই সময় বঙ্গবন্ধুর যে ফোরকাস্টিংটা ছিল, রাষ্ট্র নিয়ে চিন্তা ছিল, আজকে বঙ্গবন্ধু কন্যা তার সুযোগ্য নেতৃত্বে আজকে আমরা গতকালকে দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় রানওয়ে 10,700 ফিটের, যেটা 1300 ফিট থাকবে সমুদ্রের মধ্যে, সেটা কিন্তু চীনের এবং বাংলাদেশের যৌথ যে প্রচেষ্টা, চীনের কোম্পানি তারা এটা ডেভেলপ করবে। এই যে চীন বাংলাদেশ সম্পর্কের মাধ্যমে পদ্মা সেতু সহ কর্ণফুলী টানেল, এভাবে দেশ এগিয়ে যাচ্ছে। তো আমরা সেই ধারাবাহিকতায় এখন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি শুধু শেষ করব আমাদের অন্নদাশঙ্কের রায়ের লেখা 2 লাইন কবিতা দিয়ে। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে আমাকে এই সামান্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আবু কায়সার স্বপন, খুব সুন্দর বক্তব্য রাখার জন্য। এখানে যদি কেউ থাকেন যে দু এক কথা বলতে চান, অল্প একেবারে খুব সংক্ষেপে 1-2 মিনিট আমাদের সাধারণ সম্পাদকের বক্তব্যের আগে, তাহলে হাত দেখাতে পারেন। ওই ডিজিটাল একটা ব্যবস্থা আছে হাত দেখানোর, রিয়াকশনসে, যে যদি সেরকম কেউ না থাকে তাহলে আমরা আমাদের আবকার সাধারণ সম্পাদক শাহাবুল হককে, ডক্টর শাহাবুল হককে অনুরোধ করছি তার যে বক্তব্য শুরুতে দেওয়ার কথা ছিল সেই বক্তব্যটাই এখন এখানে উপস্থাপন করার জন্য। ডক্টর সাহাব। ধন্যবাদ স্যার। স্যার, এটা আমার মনে হয় যে মিটিং এর কোনো ব্যত্যয় ঘটেনি, যে আমি আমার প্রথমে বক্তব্য দেওয়ার কথা ছিল আমি পরে দিচ্ছি, কোনো সমস্যা ছিল না আর কি। যাই হোক, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত আজকের এই মহতি উদ্যোগের, আপনারা জানেন যে বঙ্গবন্ধুর 46তম শতবার্ষিকী উপলক্ষে আমরা যে আয়োজন করেছি, এবং সাথে আমরা আমার দেখা নয় চীনের উপর কুইজ প্রতিযোগিতার যে আয়োজন করেছি, এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং বেজিংস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফাইজ আহমেদ স্যার আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন, এবং আজকের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার। এবং আপনারা এটাও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইস্ট এশিয়া স্টাডি সেন্টার আছে সেটার ফাউন্ডার ডিরেক্টর হচ্ছেন দেলোয়ার স্যার। এছাড়া আজকের অনুষ্ঠানে আমাদের যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের শামসুল হক ভাই, আমাদের মইনুল ভাই, ডক্টর মুজাহিদ, ডক্টর রকিবুল হক, সকলে যারা উপস্থিত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা খুব সুন্দর করে অনুষ্ঠানটা শুনছিলাম এবং মন্ত্রমুগ্ধের মতো এনজয় করছিলাম যে কিভাবে বঙ্গবন্ধুর যে রোল বা তার যে চায়নার, তিনি যেখানে সেই 50-এর দশকে তিনি যখন চায়নাতে গেলেন দুবার, 52 সালে এবং 57 সালে, এই বিষয়গুলো খুব শুনছিলাম। এবং আমরা যারা এই প্রজন্মের, এই বিষয়গুলো আসলে আমাদের অনেকের কাছে জানা ছিল না। মুন্সি ফায়েজ স্যার এবং আমাদের দেলোয়ার স্যার যেভাবে বিষয়গুলো আলোকপাত করলেন, এতে আসলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি। আমরা কিভাবে অনুষ্ঠানটা আয়োজন করলাম খুব সংক্ষেপে আমি 2-একটা কথা বলে আজকের এই আমার বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে যে গত মাসের শুরুতে আমরা আমাদের যে অ্যাপকার, আমাদের একটা 6 মাসের একটা পরিকল্পনা বা 1 বছরব্যাপী একটা পরিকল্পনার একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম যে আমরা 1 বছরে কি কি প্রোগ্রাম গুলো করবো। আমি সকলের কাছেই ইন্ডিভিজুয়াল
প্ল্যান চেয়েছিলাম, আমাদের যে অ্যাক্টিভিটিস প্ল্যান সেটা চেয়েছিলাম। তো এর ভিতরে আমার যেটা মনে আছে যে নুজাত ফারানা উনি আমাকে একটা 3 জন দিয়েছিলেন টোটাল, এর ভিতরে উনি দিয়েছিলেন অ্যাক্টিভিটিস প্ল্যানের ভিতরে। সেখানে তিনি এই আইডিয়াটা আমাদেরকে দিয়েছিলেন যে আমরা 15 আগস্ট আমার দেখা নয় চীনের উপর আমরা একটা কুইজ কম্পিটিশন করতে পারি, একটা আলোচনা করতে পারি। এটা আমাকে খুব ভালো লেগেছিল। দেন আমি মনসি ফাইসালের সাথে কথা বললাম, স্যার বলল হ্যাঁ এটা খুব ভালো পরিকল্পনা। তারপর আমরা আস্তে আস্তে করে এই পর্যায়ে নিয়ে আসছি। তো এই পর্যায়ে আমার মনে হয় যে আমাদের একটা কমিটি ছিল, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি, ডক্টর রকিবুল হক, নুজাত ফারানা এবং সাইদুল, 3 জনের নেতৃত্বে 3 জনের নিয়ে একটা কমিটি ছিল। তারা যথেষ্ট পরিশ্রম করেছেন, কাজ করেছেন, এবং এর বাইরেও আমি বলবো যে আমাদের ডক্টর মুজাহিদ এবং মারুফ হাসান তারাও এই উদ্যোগে তাদের যে সক্রিয় যে অবদান বা তাদের যে পার্টিসিপেশন সেটাও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার মনে হয় যে আমার এর চেয়ে বেশি কথা আর বলার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। শুধু আমি একটা সেন্টেন্স, একটা বাক্য বলে এখানে শেষ করব। আজকে বঙ্গবন্ধুর যে লেখা আমার দেখা নয়া চীন, আজকে থেকে সেই অ্যাবাউট 70 ইয়ার্স আর্লিয়ার বা 70 ইয়ার্স অ্যাগো তার যে লেখা ছিল, আমার মনে হয় আজকে যদি 90-এর দশকে বা এই সময়ে যদি উনি যদি জাতির জনক যদি চায়না ভিজিট করতেন, তাহলে উনি মনে হয় লিখতেন, আমার যা মনে হয় যে আমার দেখা আধুনিক চীন, সেটা হয়তো উনি তার কলম থেকে সেটা হয়তো উঠে আসতো। যাই হোক, আমরা ডিপ্রাইভ, আমরা বঞ্চিত, আমরা সকলেই জাতির জনক বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকীতে তার জন্য দোয়া করি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং বাংলাদেশ চায়না সম্পর্কের ব্যাপারে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাই। সে কথা বলেই আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে না স্যার আপনার কথা? স্যার আনমিউট করতে হবে স্যার, শুনতে পাচ্ছেন আমরা। থ্যাংক ইউ। মাঝখানে আনমিউট মিউট করে নিয়েছিলাম। যাই হোক, অনেক ধন্যবাদ ডক্টর সাহাব আমাদেরকে ব্যাখ্যা করার জন্য যে কিভাবে আমরা এই প্রোগ্রামে এসেছিলাম। এটা শুরুতে শোনার দরকার ছিল, কিন্তু এখন শোনাতে কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা মনে করি যে ঠিকই আছে, আর ভুল ভ্রান্তি তো হয়, আমরা সেইগুলো কাটিয়ে এগিয়ে যাব। আজকে এখন আমাদের যে দ্বিতীয় পর্ব বলতে পারি, যদিও এটা ছোট একটা অনুষ্ঠান, সাথে পর্ব ভাগ করার কোনো দরকার নাই, তারপরেও এখন যেটা হবে যে আমাদের এই যে আমরা বারবার আলোচনা করছি যে আমাদের একটা কুইজ কম্পিটিশন করা হয়েছিল, কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন বইয়ের ভিত্তিতে। সেখানে যেসব কথাবার্তা আছে তার ভিত্তিতে 10টি প্রশ্ন করা হয়েছিল, এবং সেই 10টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। এবং স্বাভাবিকভাবে বই পড়ে যেহেতু সবাই উত্তর দিবেন, অনেকেই সঠিক উত্তর দিবেন, সুতরাং ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো কিছু করার চেষ্টা করা হয়নি। যেটা করা হয়েছে যে যদি অনেকেই উত্তর দেন, তার মধ্যে অন্তত সঠিক উত্তর দেন বা যেভাবে যাই উত্তর দেন, তার ভিত্তিতে আমরা 20 জনকে এখানে নির্বাচন করব পুরস্কারের জন্য বা বিজয়ী হিসেবে ঘোষণা করব। তো সেই ঘোষণাটি এবং কিভাবে আমরা সেখানে পৌঁছলাম, কতজন অংশগ্রহণ করেছিল, কতজন সঠিক উত্তর দিয়েছে, কতজন কিরকমের উত্তর, অন্য বাকিরা কিরকমের উত্তর দিয়েছে, সে সম্বন্ধে কিছু বলে এই ঘোষণাটি করবেন আমাদের অ্যাবকার সহসভাপতি ডক্টর রকিব। ডক্টর রকিবুল হক, আপনাকে অনুরোধ করছি আপনার উপস্থাপনার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি এই কুইজের ফলাফল ঘোষণার আগে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি দিচ্ছি। সো আমরা মোট 10টা কোশ্চেন সিলেকশন করেছিলাম আমার দেখা নয়া চীন বই থেকে, 10টি এমসিকিউ, এবং এমসিকিউ গুলো আমরা গুগল ফর্মে আপলোড দিয়েছিলাম অগাস্ট মাসে 15 তারিখে, এবং 10 দিন সময় দিয়েছিলাম আনসার করার জন্য। তো 25 তারিখেই কম্পিটিশনটা শেষ হয়েছে, এবং 25 তারিখ পর্যন্ত আমরা 57 জন পার্টিসিপেন্ট থেকে আমরা রেসপন্স পেয়েছি। তো এর মধ্যে 15 জন সবগুলো আনসারই সঠিক দিয়েছে, তো আমরা আর লটারি করার প্রয়োজন হয় না। তো আমরা ওই 15 জনকে আমরা সিলেকশন করেছি। আমাদের মোট প্রাইস ছিল আসলে 20টা, বাট 15 জন সবগুলা কোশ্চেনের সঠিক আনসার দিয়েছে, যার ফলে লটারি করার প্রয়োজন হয়নি, আমরা 15 জনকে সিলেক্ট করেছি। তো আমি জাস্ট এই 15 জনের নাম এখন রিড আউট করতেছি আর কি। এক মিনিট ডক্টর রকিব, যদি আপনার কাছে প্রশ্নগুলো থাকে আপনার সামনে লেখা, তাহলে কি প্রশ্নগুলো একটু পড়ে শোনাবেন আমাদেরকে?
আচ্ছা, প্রশ্নগুলো আমি নুজহাতকে, আমি এটা অ্যানাউন্স করার পরে নুজহাতকে বলবো, নুজহাতের কাছে এগুলো আছে আর কি। আচ্ছা ঠিক আছে, যাতে যাতে সবাই জানে যে কি প্রশ্ন ছিল, সেটা একটা কাজে লাগবে। তাহলে পরে করলেও হবে, তাহলে এখন নামগুলো আপনি আমি আগে অ্যানাউন্স করে দিচ্ছি। এমডি রিপন সরকার, উজো ইউনিভার্সিটি; প্রদ্যুৎ কুমার সাহা, সানিয়ার সেন ইউনিভার্সিটি; মঈনুদ্দিন হেলাই তৌহিদ, সাউথ ইস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি; নাজমুল শাহরিয়া দীপ্ত, সাউথ ইস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি; তাসনুবা জেরিন হক, নানজিং ইউনিভার্সিটি অফ দ্য আর্টস; আহসান হাবিব, সাউথ ইস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি; মিলু এমডি খালেদ হাসান, সাংজু ইউনিভার্সিটি; শেইলি ফলিয়া মুক্তা, ছাংজু ইউনিভার্সিটি; ইমরান হাসান, শাংডং ইউনিভার্সিটি; শাওকত হাসান সাফিন, বেইহাং ইউনিভার্সিটি; হৃদয়, নানজিং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি; আইনুন নাহার, ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি; ইফতেখার আহমেদ রাহি, নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি; আব্দুল আল ফাহিম, সেন্ট্রাল চায়না নর্মাল ইউনিভার্সিটি; নাসরিন জোয়ারদার, জেজিয়াং ইউনিভার্সিটি। এই 15 জনকে আমরা 15 জন সঠিক উত্তর দিয়েছেন এবং এই 15 জনকে আমরা পুরস্কারের জন্য নমিনেশন করেছি এবং এই 15 জনকে আমরা তাদের পুরস্কার তাদের অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিব। ধন্যবাদ ডক্টর রাকিব। আচ্ছা, এখানে যে 15 জন তো সঠিক উত্তর দিয়েছে, মোট কতজন অংশগ্রহণ করেছিল? মোট আমাদের যে প্রথমেই মেনশন করেছি 57 জন আমাদের এখানে অংশগ্রহণ করেছে। আমি মনে করি যে এটা ভালো, কারণ এটা উত্তর দেওয়ার জন্য তো তাদেরকে বইটা পড়তে হয়েছে। তো এতজন 57 জন যে এই কারণে বইটা পড়েছে, আমি মনে করি এইটাই এই আপনাদের যে কম্পিটিশন করছেন এটার সাফল্য এখানে, এইটা আমি মনে করি এবং সেই জন্য আমরা সবাই খুশি। আচ্ছা, এখন তো আমাদের এই কাজটি হয়ে গেল। নুজহাতের কাছে যদি প্রশ্নগুলো থাকে, নুজহাত কি আমাদেরকে প্রশ্নগুলো পড়ে শোনাবেন? জি স্যার, আমি পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল 1952 সালে পেকিং শান্তি সম্মেলনে চীন যাবার পথে বঙ্গবন্ধু প্রথমবার কোথায় ট্রানজিট নেন? সরি, এই কোশ্চেনটা বাদ গিয়েছিল, আমি আবার পড়ছি। পেকিং শান্তি সম্মেলনে কোন পৃথিবী বিখ্যাত কবি অংশ নিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, পেকিং শান্তি সম্মেলনে মোট কয়টি দেশ অংশ নেয়? তৃতীয় প্রশ্ন, বঙ্গবন্ধুর বয়ানে নয়া চীন 4 বছরে দেশের শতকরা কতজনের শিক্ষা নিশ্চিত করতে পেরেছিল? নয়া চীনে কারা ছিল প্রিভিলেজ ক্লাস? চিয়াং সরকারের সময় রাজধানী ছিল কোনটি? নয়া চীনে মাও সরকারের আমলে কাদের জন্য স্কুলের ব্যবস্থা ছিল? নয়া চীনে অবিবাহিত শ্রমিকদের জন্য কোন সুবিধা দিয়েছিল মাও সরকার? নয়া চীন সরকারের ভিক্ষাবৃত্তি দূরীকরণে কোন ব্যবস্থাটি নিয়েছিল? কৃষিকাজের উন্নতির জন্য কোন উদ্যোগটি নয়া চীন সরকারের নয়? অল চায়না ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের কাজ নয় কোনটি? এই ছিল প্রশ্নগুলো। ধন্যবাদ নুজহাত। আমার মনে হয় যে আমরা স্বল্প পরিসরে হলেও আমাদের যে উদ্দেশ্য ছিল সেইটা রক্ষা করার ব্যাপারে যথেষ্ট সাফল্যের সাথে সচেষ্ট হয়েছি। কিন্তু এখানে যেটা আমাদের খেয়াল রাখা দরকার, যে বঙ্গবন্ধুর এই বই পড়লে একটা জিনিস আমার কাছে ঝট করে আমার মনে আঘাত করেছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কোনো বিশেষ আদর্শ, যেমন মানে আমরা কমিউনিজম বলি, ডেমোক্রেসি বলি, নানান কিছু, এইগুলোর প্রতি ওনার কোনো বিশেষ আকর্ষণ ছিল না বা এগুলোর অনুসারী ছিলেন না। তিনি ছিলেন মানবতার অনুসারী। এবং যদি একটা বিশেষ ইয়ের কথা বলি, বাদের কথা বলি বা ইয়ের কথা বলি, সেটা হচ্ছে আদর্শের কথা বলি, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটা ছিল ওনার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা। এবং সেই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাঙালি জাতিকে জাগিয়ে তোলা, তাদের বিভিন্ন সম্ভাবনাগুলোকে স্ফুরিত করা, সেগুলোকে বিকাশ করা, প্রকাশ করা এবং একটা স্বাধীন জাতি হিসেবে মুক্তির পথে এগিয়ে যাওয়া, সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাওয়া, মানুষের মুক্তি, সেটাই হলো তার মূল উদ্দেশ্য ছিল। তার দর্শন ছিল মানুষকে মুক্ত করা, বিশেষ করে বাঙালিকে তার দেশে মুক্ত জীবনযাপনের সুযোগ করে দেওয়া। তিনি মানুষের জন্য সারা জীবন কাজ করে গেছেন। আমি সেটা মনে করি যে কোন রকমের আদর্শ চেয়ে মানুষ ছিল তার সবচেয়ে বড় লক্ষ্য, মানুষের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি। তো এই কথা বলে আমি, যেহেতু অনেক বক্তব্য রাখা হয়েছে, আমি অনেক বক্তব্য রাখবো না, কিন্তু
আমি সবাইকে একটু ধৈর্য ধরে আমার লেখা, আমি বছর 3 আগেই লিখেছিলাম দুটি কবিতা, একটি একটু লম্বা আর একটু ছোট, আর একটু অনেক ছোট। এই কবিতা দুটো শুনিয়ে আমি আমাদের অনুষ্ঠান আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। তার আগে সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, চেষ্টা করেছেন এবং এটা সফল করার জন্য যে কাজগুলো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন এবং উপভোগ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ আমাদের আজকের মূল বক্তা ডক্টর দেলোয়ার হোসেন এবং আমাদের অন্যতম বক্তা ডক্টর আবু কাউসার স্বপন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কবিতা দুটো পাঠ করি, আপনারা ধৈর্য ধরে শুনবেন, আশা করি শুনবেন, এবং তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। প্রথম কবিতাটি হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি। টুঙ্গিপাড়ার ছায়া ঢাকা গাঁয়ে একটি শিশু জন্ম নিল। দুষ্টুমি, দুরন্তপনা, আদরে আবদারে অন্য শিশুর মতোই বেড়ে উঠল। পিতামাতার আদরের ছোট্ট খোকা। ভালো করে আবার দেখো তো চেয়ে, একটু কি আলাদা সে সবার চেয়ে? একটু বেশি সাহস, একটু বেশি দরদ, একটু জেদি, ডান পিঠে একরোখা। পিতামাতার আদরের ছোট্ট খোকা বেড়ে ওঠে মুক্তি আর স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে। হোঁচট খায়, বিক্ষুব্ধ চেয়ে দেখে বিদ্বেষ, বৈষম্য আর অন্যায় অবিচার অভিশাপের মতো বিস্তৃত চারিদিকে। প্রতিজ্ঞা শানিত হয় প্রতিকারের প্রত্যয়ে। শিখলো, শেখালো অন্যায় বৈষম্য রুখতে হবে, সবাই মিলে লড়াই করে অধিকার আদায় করতে হবে। স্বপ্ন দেখলো, দেখালো মুক্তির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। সেই স্বপ্ন নিষিক্ত হলেও বাঙালির ধমনীতে, মনে প্রাণে রক্তে এক স্বপ্ন দ্রষ্টার জন্ম হলো। আপামর বাঙালি সত্তার মধ্যমণি, তাঁরই নাম শেখ মুজিব, বঙ্গবন্ধু তিনি। যতবার বাঙালির অধিকারে আঘাত হানে চেনা অচেনা শত্রুরা মিলে, যতবার আঘাত হানে শেখ মুজিবকে স্তব্ধ করবে বলে, বঙ্গবন্ধু আর তার সাথীদের দমাতে চায় যতবার, জেল জুলুমের জাঁতাকলে বারবার রক্তক্ষরণে যেন অধিকতর পুষ্টি যোগায় বাঙালির বুকে বেড়ে ওঠা মুক্তি আর স্বাধীনতার আকাঙ্ক্ষায়। দ্রুত হয়ে ওঠে ছোট থেকে বড়, বিশাল থেকে বিশালতর, ক্রমাগত হয়ে ওঠে অজয়, অমর, চিরঞ্জীব বুকের ভেতরের বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই দিন রমনার প্রান্তরে তিনি শোনালেন তার অমর কবিতাখানি, স্বাধীনতার যুদ্ধের চূড়ান্ত আহ্বান বাণী। মরণ কামড় হানল সন্ত্রস্ত দখলদার, স্বাধীনতার মুক্তির মন্ত্রে দুর্বার বাঙালি রুখে দাঁড়ালো, ছিনিয়ে আনলো বিজয়, বাংলার আকাশে বাতাসে উড়ল লাল সবুজের পতাকা নির্ভয়। শত্রুর কবল থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু ফিরলেন স্বাধীন বাংলায়, জাতির জনককে ফিরে পেয়ে তাঁরই নেতৃত্ব ছায়ায় সোনার বাংলা গড়ার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ল জাতি দৃঢ় প্রতিজ্ঞায়। হঠাৎ একদিন লুকিয়ে থাকা পরাজিত শত্রুরা রাতের অন্ধকারে অতর্কিতে ছোবল মারল তারা। বুলেটের ঝাপটায় নিভল প্রদীপ, শহীদ হলেন প্রিয় শেখ মুজিব। আকস্মিক কল্পনাতীত নৃশংসতায় হত বিহুবল, কিংকর্তব্য বিমূঢ় জাতি কিছুক্ষণ অনর অচল। সম্বিত ফিরে পেলে অতঃপর বাঙালি তাকিয়ে দেখে বুকের ভেতর, দেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্মৃতি তাঁর অজয় অক্ষয় অম্লান। পুনর্বার জেগে ওঠে প্রতিকূলতা জয় করে, এগিয়ে যেতে সঠিক ঠিকানায় হাল ধরে, সোনার বাংলা গড়ার অনুপ্রেরণা তিনিই যোগান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর শেষের ছোট্ট কবিতাটি হচ্ছে শোক হোক শক্তি। সেই দিন কালো ব্যাজটি আমি হৃৎপিণ্ডে করেছি ধারণ, সেই থেকে হৃদয়ে আমার নিয়ত রক্তক্ষরণ। শোক হোক শক্তি আজ, সংকল্পে হই বলিয়ান, সারা দেশ কাঁধে কাঁধ একসাথে করি তাঁর স্বপ্ন পূরণ। ধন্যবাদ। এই বলে আমরা আজকের অনুষ্ঠানের স্যার কবিতা দুইটা আমি চাই। জি
কবিতা দুটো আমি চাই। আচ্ছা পাবে, তবে এটা বোধহয় পাবলিশ হয়ে গেছে অলরেডি কোথাও। যাই হোক, আচ্ছা, তো চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ, মানে অসাধারণ কবি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই বলে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সব অনুষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা এবং সাহায্য এবং উপস্থিতি কামনা করে সবাইকে সালাম জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।